নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি জবাব চাই বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। কঠিন সময়ে প্রতিদিন নতুন সূর্য উঠছে, কিন্তু আসে না কোনো নতুন আশা। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহেই ভোট রাজ্যের 4 পুর নিগমে। ভোট প্রচারে শাসক বিরোধী সব দলই, কেউ এগিয়ে রয়েছেন, কেউ পিছিয়ে রয়েছেন। তারই মধ্যে রাজনীতির মোড়ক সরিয়ে রেখে সেবার পথে এগিয়ে এলো রাজ্য বিজেপি। বিবেকানন্দের জন্মদিনে বিবেক বাহিনী আসছে বাংলার মানুষের কাছে। কোভিড আবহে সেবার লক্ষ্যে আসরে তারা, জানিয়েছে বিজেপি। কিন্তু প্রশ্ন উঠছে, বামেদের রেড ভলান্টিয়াররা মানুষের পাশে থেকে ভোটে নিজেদের প্রাসঙ্গিকতা ফেরাতে সফল। বাংলায় ভোটের জমি ফিরে পেতে এবার কি বিজেপিরও এটাই লক্ষ্য? এই প্রশ্নের আজ জবাব চায় বাংলা। কান্না, আর্তনাদ, স্বজনের অসহায় আকুতি। হাসপাতালে বেড নেই, জীবিকাও হারিয়েছেন অনেকে। দীর্ঘ লকডাউনে অনেকের ঘরেই নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। একটি অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার। জনসাধারণের এই করুণ দশা দেখেছিল কলকাতা সহ গোটা রাজ্য। তখন এই অসহায় মানুষগুলোর পাশে দেখা গিয়েছিল অনেককেই। সেই অনেকের ভিড়ে উজ্জ্বল ছিল রেড ভলান্টিয়াররাও। বামেদের রেড ভলান্টিয়ারের অনুকরণে কোভিডে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। সেই উদ্দেশ্যে বিবেক বাহিনী তৈরির পরিকল্পনা, জানিয়ে বামেদের কটাক্ষ বিলম্বিত বোধোদয়। এখন মানুষের সেবা করতে আসে 1.5 বছর পরে, মানুষ খুব বিশ্বাস করবেন না। এবং আমার মনে হয় না যে আমরা তো রেড ভলান্টিয়াররা বিজ্ঞানের পথে চলেছি, আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি গেছি। বিজেপির বিপদ হলো ওরা তো গোমূত্র খেতে বলবে। আমি আশা করবো সেগুলো যাতে ওরা না করে। এমনি ওদের লোকজন খুব এখন আছে বলে মনে হয় না, এত পার্টিটাই উঠে যাচ্ছে। স্বামী বিবেকানন্দর জন্মদিনে আত্মপ্রকাশ করতে চলেছে বিবেক বাহিনী। দায়িত্ব পড়তেছে বিজেপির যুব মোর্চার ওপর। এবার করোনার আবহে আমরা সেই দিনটি একটু অন্যভাবে পালন করব। সেখানে আমরা হয়তো বড় আউটডোর অ্যাক্টিভিটিস রাখবো না, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের পাশে থাকবো। কোভিড চলাকালীনও রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্পের সূচনা করেছে তৃণমূল সরকার। দুয়ারে রেশন, লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে মানুষের মন জিতেছে তৃণমূল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কলকাতা পুরভোটে শোচনীয় পরাজয়ের পর কি ঘুম ভাঙল বিজেপির? এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এটা কোনো অহংকারের বিষয় নয়। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কথা বলে আজকে যে জায়গায় পৌঁছেছে, এবং সারা ভারতবর্ষে এই সংগঠনের মূল যতটাই গভীরে প্রতীত আছে, আমার মনে হয় না ক্ষীণ শক্তির বামফ্রন্টের কারোর থেকে বা কমিউনিস্টদের থেকে এই শিক্ষা নিতে হবে। মহামারী থেকে মুক্তি পেতে মানুষের পাশে মানুষকে থাকতে হবে। সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা অবশ্যই পথ দেখাবে অন্যদের। তবে একদিকে যখন সাধারণের পাশে থাকার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলি একাধিক বাহিনী করছে, তখনই রাজনৈতিক প্রচারে কোভিড বিধি ভঙ্গের ছবিও সামনে আসছে। রিপাবলিক বাংলা। এই নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনায় যারা যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আজকে, যারা প্যানেলিস্ট, তাদের নামটা আগে বলি। ডক্টর ইন্দ্রনীল খাঁ, বিজেপি মুখপাত্র এবং যুব মোর্চার সভাপতিও তিনি, এবং এর পাশাপাশি রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। কংগ্রেসের তরফ থেকে মুখপাত্রকে আমরা কিছুক্ষণের মধ্যেই এক্সপেক্ট করছি, আশা করছি তিনি চলে আসবেন। কিন্তু তার আসার আগে আমরা অবশ্যই আলোচনা এগিয়ে নিয়ে যাব, এবং প্রথমেই ইন্দ্রনীল বাবুর কাছে আসবো। ডক্টর ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ইন্দ্রনীল খাঁ, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার তরফ থেকে প্রথমেই টুইট বার্তাটি আসে যেখান থেকে আমরা বিবেক বাহিনীর কথাটা জানতে পারি। ঠিক কী কারণে বিবেকানন্দের জন্মদিনকে লক্ষ্য রেখে, এবং সেই দিনটা একদিকে, অন্যদিকে এই কোভিড আবহে বামেদের মতো করে যেটা তারাও কটাক্ষ করছেন যে রেড ভলান্টিয়ারের আদলে আর একটা সেবা দল কেন? প্রথম কথা, স্বামী বিবেকানন্দর জন্মদিন আমরা বিভিন্নভাবে প্রতি বছরই আমরা পালন করি। গত বছর হয়েছে একভাবে, এবছর করোনার যেখানে আজকে যেভাবে স্পাইক হচ্ছে, এখন যেভাবে থাকা উচিত মানুষের পাশে, এখন সেইভাবে আমাদের করতে হবে। কারণ স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই চাইবেন না এখন বিশাল আউটডোর মিছিল, মিটিং এইসব করে স্বামী বিবেকানন্দের জন্মদিন ধুমধাম করে আমরা পালন করি। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটা কথা, টু সার্ভ ম্যান ইজ টু সার্ভ গড। অর্থাৎ ভগবানকে যদি আপনি সেবা করতে চান, ভগবানের কাছে যেতে চান, তো আপনাকে মানুষকেই সেবা করতে হবে, আপনার জীবকে সেবা করতে হবে। তো সেই আদর্শেই আমরা দীক্ষিত হয়ে কিন্তু এই চিন্তাভাবনা করেছি। এবং এটা আমাদের আজকে শুধু নয়, এর আগেও আমাদের সেবাই সংগঠন
আমাদের ভীষণ একটা সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই কর্মসূচি চলেছে, যেখানে আমরা বিভিন্ন সময় আজকে লকডাউনের সময় মানুষের কাছে খাবার পৌঁছানো হয়েছে, বা কখনো কোভিডের সময় আপনারা দেখেছেন যে গত দ্বিতীয় ওয়েভের সময়ও যখন ডেল্টা সংক্রমণ বিশালভাবে বেড়ে গেছিল, তো তখনও কিন্তু ন্যাশনাল হেলথ ভলেন্টিয়ার্স ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছেছি। আর রাজনীতি, আজকে আমরা এই এখন কোভিডের সময় আমরা মনে হয় রাজনীতির রংটা আমরা দূরে রাখি, এবং রেড ভলেন্টিয়ার, স্যাফরন ভলেন্টিয়ার, গ্রিন ভলেন্টিয়ার, এইসব আমরা রং না নিয়ে প্রত্যেকেই ভলেন্টিয়ার, প্রত্যেকেই হেলথ ভলেন্টিয়ার, প্রত্যেকেই স্বাস্থ্যের জন্য কাজ করছে। মানে আপনি যেটা এবং বলতে চাইছেন প্রত্যেকেই যে স্বাগত ভোটের জানাই। বাজারে যে কটাক্ষটা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, তারা বলছেন যে কটাক্ষই করছেন এবং বলছেন যে কিছুটা প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন। বামেরাও এই কথাই বললেন, আমরা শুনলাম আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে। আমরা কৃষাণু বাবুর কাছে আসবো। এখন রাজনীতির রঙে আমার মনে হয় না সেবাটাকে যে কোনো দলই করতেই পারে, তাদের বিভিন্ন কার্যকর্তারা আছে, করতেই পারে। তো এখন রাজনীতিটা কিছুদিনের জন্য আগে মানুষ বাঁচুক, রাজনীতিটা তারপরে মানুষ বাঁচলে নিশ্চয়ই আবার রাজনীতি করবে। আসবো আমরা সপ্তর্ষি বাবুর কাছে আসবো। সপ্তর্ষি বাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে রেড ভলেন্টিয়ার্স তারা কোনো দল, প্রথমে তো মানুষ জানতে হয়তো পারেননি সবাই যে এটার পেছনে কোন কালার রয়েছে, পলিটিক্যাল কালার রয়েছে। তারা মানুষের কাছে এগিয়ে যায়, মানুষ উপকৃত হন, এবং তারপরে জানা যায় যে এটা বামেদের তরফ থেকে একটা সংগঠন বা তাদের তরফ থেকে একটা ব্র্যান্ডিং। তো সেই জায়গা থেকে আজকে এই বিবেক বাহিনীকে কিভাবে দেখছেন? এখন বিজেপির বিলম্বিত বোধোদয় বিবেক বাহিনী ওরা যদি কাজ করতে পারে সেটাকে আমরা স্বাগত জানাবো, এতে কোনো অসুবিধা নেই। কেউ যদি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ায়, সেটা বিবেক বাহিনী হোক আর অন্য কোনো বাহিনী হোক, সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু এই মানুষগুলো বিপদে কি করে পড়লো, কেন পড়লো, এটা কিন্তু জবাব দেওয়ার দায়িত্ব বিজেপির। প্রথম যেদিন জনতা কারফিউ ঘোষণা হয়েছিল, মোদিজি জনতা কারফিউ ঘোষণা করেছিলেন আর বাসন বাজাতে বলেছিলেন করোনা তাড়াবেন বলে, সেই দিন কিন্তু রেড ভলেন্টিয়ারের জন্মগ্রহণ হয়। সুতরাং ওরা বিবেক বাহিনী করছে ভালো কথা, কিন্তু ওনাদের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে যে মোদি সাহেব বাসন বাজাতে বলেছিল সেটা ভুল বলেছিল। ওনাকে বলতে হবে মোদি সাহেব করোনা দূর করবার জন্য বাড়িতে প্রদীপ জ্বালাতে বলেছিল, ভুল বলেছিল। ওনাকে বলতে হবে মানুষের সেবা করতে এসে মোদি সাহেব যে ডিমনিটাইজেশন করেছিল, মানুষকে বিপদে ফেলেছিল, ভুল করেছিল। দেশের প্রধান সেবক তো নরেন্দ্র মোদি, এবং সেই সেবক আজকে দেশের প্রধানমন্ত্রী। সেই দেশে কেন আবার বিজেপিকে আলাদা করে বিবেক বাহিনী করতে হবে? দেশের সরকার রয়েছে, সেই সরকার ব্যর্থ, এবং সেই সরকার ব্যর্থ দেখেই বিজেপিকে বিবেক বাহিনী করতে হচ্ছে। আমরা আসবো কৃষাণু বাবুর কাছে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু বাবু, আমরা জানি যে বিবেকানন্দের জন্মদিন এই দিনটা 12ই জানুয়ারি, সেই দিনে তৃণমূলের বেশ কিছু কর্মসূচি থাকে, সেই দিনে এবার বিজেপিরও বেশ কিছু কর্মসূচি, যার মধ্যে অন্যতম ব্র্যান্ডিং বিবেক বাহিনী। কি বলবেন? সেটা তাদের ব্যাপার, আমার আলাদা করে এটাতে কিছু বলার নেই। মানুষের দুঃখ দুর্দশায় তার পাশে থাকা, বা মানুষকে এই মানে করোনা বা অতিমারি বা এই অভাব অনটনের বাজারে তাকে তার কাছে কিছু সুবিধা পৌঁছে দেওয়া, একটু বাজার, একটু রেশন, তো তার জন্য কিছু বিনিময়ে আশা করে আমরা কাজ করি না। আমাদের তৃণমূল স্তরের নেতারা, আমাদের একদম রাজ্য স্তরের নেতারা সব জায়গাতেই, বা আমাদের কাউন্সিলররা পঞ্চায়েতে, সব জায়গায় যদি দেখেন তাহলে বিগত 2-2.5 বছর ধরে তারা সবসময় মানুষের পাশে ছিল, আগামী দিনও থাকবেন। কিন্তু এটা কোনো বিনিময়ের আশা নয় যে আমরা ভলেন্টিয়ারি করছি তার বিনিময়ে ভোট, বা বিবেক বাহিনী করব তার বিনিময়ে কিছু যদি পাওয়া যায়। আমাদের এরকম কোনো এজেন্ডা নেই যে আমরা বিনিময় কিছু, আমরা সেবা কাজটা সেবার মতো, সেবার চিন্তা ভাবনা নিয়েই করে থাকি, তার বিনিময়ে আশা করি না। কেন কি আমরা মনে করি যখন আমি বিনিময়, সেটা সেবা থাকে না, সেটা ব্যবসা হয়ে যায়, সেটা একটা পণ্য হয়ে যায়। তো আমরা পণ্য বা ব্যবসা কোনোটাতেই আমরা নেই, আমরা সেবাতে আছি, শুধুমাত্র সেবা। তাতে মানুষ ভোট দিল কি দিল না তাতে আমাদের কিছু এসে যাচ্ছে না। আমরা মানুষের পাশে থাকতে চাইছি, এবং আপনি কলকাতা শহর হোক কিংবা পশ্চিমবাংলার যে কোনো শহরে হোক, গ্রামাঞ্চলে হোক, মফস্বলে হোক, আপনি দেখবেন যে সে আমফান হোক, অন্য কোনো দুর্যোগ হোক, বা এই কোভিড মহামারী হোক, আপনি একদম মানুষের পারিবারিক পাশে এবং পাড়াতে, রাস্তাতে যেখানেই পাবেন, আপনি তৃণমূলের কর্মীদের। আপনি বলতে চাইছেন সেবার পরিবর্তে বিনিময় কিছু চাইছেন না। এই জায়গা থেকে আমাদের আলোচনায় ইতিমধ্যেই কংগ্রেস মুখপাত্র কামরুজ্জামান চৌধুরী আমাদের সঙ্গে যোগদান করেছেন। আপনাকেও স্বাগত জানাবো আলোচনায়। আর আপনাকে প্রথমেই এই বিষয়টায় যখন কথা হচ্ছে যে
ভারতের প্রাচীনতম যদি কোনো সেবা দল কোনো রাজনৈতিক দলের নিরিখে থেকে থাকে তাহলে সেটা কংগ্রেসের সেবক দল যেটা ছিল, আমরা জানি যে সেবা দল, কংগ্রেসের সেবা দল। তো সেই জায়গা থেকে তাদেরও একটা অস্তিত্ব ছিল, কিন্তু সেটা বোধহয় এখন ইতিহাসের পাতায় চলে গিয়েছে। আমরা যে কঠিন সময় এই মুহূর্তে আছি সেই জায়গা থেকে এখন যদি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যারা প্যানেলিস্টরা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের পরিচয় রয়েছে তাদের, তো তাদের প্রত্যেকেরই কোনো না কোনো বাহিনী এলো যারা সেবার মুখ নিয়ে এসেছে সমাজের কাছে। তো এই ভোটের আগে ভোট যখন 4 পুর নিগমে ভোট রয়েছে তার আগে বাংলার মানুষ হঠাৎ এই সেবার সুযোগটা পাচ্ছেন, কিন্তু দ্বিতীয় ঢেউয়ে যখন রেড ভলান্টিয়াররা কাজ করলেন তখন তো তারা কেউ এলেন না। আমি সরাসরি আসবো ইন্দ্রনীল বাবুর কাছে। দেখুন, প্রথমে ভালো লাগলো যে আজকে আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, কারণ আজকে সেবা নিয়ে তো আলোচনা হয় না, রাজনীতি নিয়েই বেশি আলোচনা হয়। এবং এখনো দেখলাম একজন দুজন স্পিকার কেউ তারা এখনো রাজনীতির বাইরে বেরোতে পারছে না। তা আমি রাজনীতির সুরে যেতে মিলাতে চাইছি না, যেখানে গতকালে কোনো একজন কংগ্রেস নেতা, খুব নামকরা নেতা, তিনি বলেছেন করোনা নাকি এক্সিস্টই করে না, এগুলো নাকি বিজেপির ক্রিয়েশন, এইসব কথাবার্তা বলছে। তো সেই সব ইরেসপন্সিবল কথাবার্তার মধ্যে গিয়ে এখন আমার মনে হয় না যাওয়া উচিত। এখন যে হারে কোভিড বাড়ছে এবং যে হারে সংক্রমণ বাড়ছে সেখানে আমাদের এইগুলো নিয়েই চিন্তা ভাবনা করা উচিত। এবং যেখানে অনেক মানুষের এক গোটা পরিবার হয়তো কোভিড আক্রান্ত হয়ে গেছে, তারা বেরোতে পারছে না বাজার করতে, তো সেখানে যদি বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনগুলো এগিয়ে আসে তাতে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের এত আপত্তি হওয়ার কথা। আজকে তারা রাজনীতি করবে, নিশ্চয়ই করবে, তারা রাজনীতির যখন সময় হবে, সুযোগ হবে তখন সেটা তো রাজনীতির বিষয় ডক্টর খাঁ, কিন্তু আমাদের যেটা প্রশ্ন যে যাদের নিয়ে রাজনীতি সচরাচর হয়ে থাকে বা সবসময় হয়ে থাকে তারা সাধারণ মানুষ। এবার যাদের সেবার জন্য সবকটা দল এখন বলছেন বা আপনারাও বিবেক বাহিনীর কথা বলছেন, সাধারণ মানুষের সেবার জন্যই তারা আসরে নামছে, কিন্তু আদতে কি সেটা সেবা নাকি রাজনীতির মোড়ক? না, প্রথম কথা শুনুন, রাজনীতি মানে কাটমানি নয়, রাজনীতি মানে সিন্ডিকেট না, রাজনীতি মানে ক্ষমতা দখল নয়, রাজনীতি কিন্তু সমাজসেবা। আজকে যদি সমাজসেবার মনোভাব কোনো রাজনৈতিক দলের না থাকে, তারা শুধু ভোটে ক্ষমতা দখলের চিন্তা ভাবনা করে, তাহলে সেই দলের রাজনীতি মানে প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়া উচিত। রাজনীতি হলো সমাজসেবা, এটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেকে যারা রাজনীতি করে, যারা মন থেকে রাজনীতি করে, যারা একটা ইমোশন থেকে করে, তারা প্রত্যেকের কাছে কিন্তু এটা সমাজসেবা। এবং সেই সমাজসেবা বিশেষ করে আজকে দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে বৃহত্তর মানে পুরো সমগ্র বিশ্বের সর্ববৃহত্তম দল, কিন্তু এখানে আমাদের বারবার বলা হচ্ছে যে আমরা সেবাই সংগঠন। কেন এটা বলা হচ্ছে? কারণ সংগঠন মানে শুধুমাত্র এই যে দেখেছেন এখানে পলিটিক্যাল ভায়োলেন্স যেরকম ভাবে হয়েছে পশ্চিমবঙ্গে, মানুষ মারা যায় ভোট করতে গিয়ে, এরকম একটা রাজনীতির পরিবেশ কেন হবে? সেখানে মানুষের পাশে দাঁড়ান, মানুষ তারপর নিশ্চয়ই ন্যায় বিচার করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানে রাজনীতি মানে একটা ক্ষমতা দখল, এরকম একটা যে একটা রাজনীতি মানে ক্ষমতা দখল, রাজনীতি মানে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উঠে আসে। কৃষাণু বাবু কিছু বলবেন? উনি বলছেন, বিষয়টা হচ্ছে যে ওই ঘরে ঘরে একই কথা উনি একটু আগেই বললেন যে রাজনীতির কথা উনি বলবেন না, কিন্তু রাজনীতির কথাই যখন বলছেন তার উত্তরগুলো শুনতে হবে। উত্তরগুলো হচ্ছে যে এতই যদি সেবা ভাব, তাহলে মোদি আর যোগীকে রেশনের নুন, চাল, ডাল, আটা, তাতে নিজেদের ছবি প্যাকেটের মধ্যে নিজেদের বড় বড় করে ছবি দেওয়ার প্রয়োজন হয় কেন? যদি সেবাই হবে তাহলে কোভিড এর সার্টিফিকেটে প্রধানমন্ত্রীকে নিজের দাঁত বাড়ানো বার করে হাসার ছবি দিতে হয় কেন? তো বিষয়টা হচ্ছে যে ব্যাপারটা যত সরলীকরণ ইন্দ্রনীল করতে চাইছে, বিষয়টা তো তাও নয়। ও জানেও যে ওখানে যতই ভায়োলেন্স বলুক, আজকে পঞ্চায়েত নির্বাচনের পর উত্তরপ্রদেশে 6 থেকে 8 জন মারা গেছে, সেটা পশ্চিমবাংলায় মারা যায়নি। তো যতই বলতে চাক বা আপনি কি দেখাবেন আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভায়োলেন্স কোথায়, কোথায় অসহিষ্ণুতা, কোথায় লোককে বাস থেকে নামিয়ে মারা হচ্ছে, কোথায় লোকের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে, কোথায় লোকে কে কি বলবে, কে কি পুজো করবে, এইসবে করা হচ্ছে। তো সহিষ্ণুতার কোথায় অভাব হয়েছে, তো সেখান থেকে সেবা আর অসহিষ্ণুতা এটা একসাথে যায় না। তো আগে ওনারা নিজেদের ঠিক করুন, চাল ডাল মানুষকে, দুস্থ মানুষকে বা সাধারণ মানুষকে চাল ডাল দিচ্ছেন, তার প্যাকেটের মধ্যে মোদি আর যোগীর ছবি। হ্যাঁ, এটা তো অত্যন্ত নিম্ন এবং নোংরা রুচির একটা কাজ। ছবির বিষয়ে উঠে আসছে একদিকে সেবা, আমার কথা হচ্ছে বিশাখা, আমি যদি একটু সপ্তর্ষিকে একটু, হ্যাঁ সপ্তর্ষি আসছি, ইন্দ্রনীল বাবুর কাছ থেকে ওয়ান লাইনার একটা উত্তর নিয়ে নেবো, তারপরে সপ্তর্ষির কাছে আসি। ইন্দ্রনীল বাবু বলুন। যখন এইসব ছবির কথা বলছে, তাহলে আমরা পশ্চিমবঙ্গে বসে
হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিসে একটা মানে দুধের প্যাকেট থেকে শুরু করে একটা চালের প্যাকেট থেকে শুরু করে একটা রিলিফ সামগ্রী, ত্রাণ সামগ্রী, তার মধ্যে আর ছবি থাকে, আর ছবিতে ছবিতে মানে একদম মানে চোখে আমাদের ঝালাপালা করে যায়। সুতরাং ওই ছবির মধ্যে ছবির রাজনীতি নিয়ে উনি আলোচনা না করলেই ভালো হয়। আর আমি ছবি সপ্তর্ষি নিয়ে- বাবুর কাছে আসবো। ছবি নিয়ে সপ্তর্ষি বাবু, আপনি কোনো যেটা দলের বলছিলেন। দলের সিম্বল নিয়ে আমি যেন দুটো সেবা কাজ আমি করা হয়, দুটো সেটাই কাঙ্ক্ষিত। ইন্দ্রনীল একটু 2 মিনিট যদি সময় দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। দুটো কথা আমার। এক হচ্ছে যে রাজনীতির একটা বড় অঙ্গ হচ্ছে সেবা, এটা আমি মানি, কিন্তু যে রাজনৈতিক দল দেশের সরকার চালাচ্ছে সেই সরকারকে ব্যবহার করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সেই রাজনৈতিক দলের প্রধান কর্তব্য। সরকারকে ব্যবহার করতে পারলো না আর ছাত্র যুবদের বিবেক বাহিনী বলে নামিয়ে দিল, এ জিনিস মানা যায় না, প্রথম কথা। 2 নম্বর কথা, রাজনীতি মানে সমাজ সেবা শুধু নয়, রাজনীতি মানে আমাদের কাছে, বামপন্থীদের কাছে সমাজ পরিবর্তনের স্বপ্ন। এবং আজকে দাঁড়িয়ে এই বিজেপির ইন্দ্রনীল আর তৃণমূলের যিনি মুখপাত্র আছেন, ওনাদের কথা শুনে মনে হচ্ছে আমরা একটা মিরর ইমেজের মধ্যে রয়েছি। উনি বলছেন যে মোদিজির ছবি রয়েছে, আর উনি বলছেন যে কন্যাশ্রীর ব্যাগে সাইকেলে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। দুজনে একই জিনিস করছেন, একেবারে এক জিনিস করছেন পশ্চিমবাংলায়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই দুজনের হাতেই দুটো সরকার রয়েছে, যেটা রেড ভলেন্টিয়ারদের হাতে ছিল না কোনোদিনও। সেই সরকারগুলোকে যদি তারা ব্যবহার করাতে পারত, সেই সরকার যদি তার কাজ করত, তাহলে রেড ভলেন্টিয়ারদের প্রয়োজন হতো না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন সপ্তর্ষি, যে যদি সরকার ঠিকমতো কাজ করতেন তাহলে কি সত্যি রেড ভলান্টিয়ারদের মাঠে নামতে হতো? এই প্রশ্নের উত্তরটা নেব। আপনি কিছু বলছিলেন কৃষাণু বাবু, কিন্তু তার আগে কামরুজ্জামান সাহেবের কাছে আসবো। কংগ্রেস মুখপাত্র কামরুজ্জামান চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানি কংগ্রেস তার সবথেকে ভারতের ইতিহাসে প্রাচীনতম যে সেবা সংগঠন যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে তাহলে সেটা কংগ্রেস সেবা দল। এই নিয়ে আমরা আলোচনা শুরুও করেছিলাম। তো আজকে এতগুলো দিন পরে যখন সেই বোধহয় সত্যাগ্রহ সময় এই সেবা দলের শুরু, সেই জায়গা থেকে আজকে এতগুলো বছর পার করে কঠিন সময় দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষ, আমাদের রাজ্য, কংগ্রেসের ভূমিকা কি? যেখানে 3টে দলের তরফ থেকে ইতিমধ্যে আমরা জানি তারা বেশ কিছু ভলেন্টিয়ার্সকে নামিয়েছেন সমাজের সেবার্থে। দেখো, প্রথম কথা হচ্ছে সেবা দল যেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্স একটা সংগঠন আমাদের এখানে রয়েছে। সেখানে সেই সেবা দলের মেম্বারসও রয়েছিলেন, কিন্তু আরএসএস এর অনেক মানে তাবড় লিডারশিপ তখনকার, তারাও মেম্বার ছিলেন সেবা দলের। এটা কোনো অস্বীকারের জায়গা নেই, এটা ইতিহাস। এবং সেবা দল যেই সময় অবধি এসছে, আজ অবধি সেবা দল কিন্তু রয়েছে। এবার যখন আসছে যে কিভাবে সেবা দলটা কাজ করছে এই মুহূর্তে, সেটা আপনাকে সেবা দলের যারা সংগঠক লোকগুলো রয়েছে, আমাদের দলের যারা রয়েছে, তার একমাত্র উদ্দেশ্যটা রয়েছে লোকের সেবা করা। দেখো, ওই পরিস্থিতিতে যখন 2020-তে মানে পুরো দেশ জুড়ে কোভিডের যা পরিস্থিতি, তখন আমাদের যুব কংগ্রেসের শ্রীনিবাস চালু করেছিলেন SOS ভলেন্টিয়ার্স, একটা আমাদের একটা দিল্লি থেকে স্টার্টও করা হয়েছিল। সেটাতে সব দেশ জুড়ে মানে অনেক প্রশংসা হয়েছিল এটা নিয়ে, অক্সিজেন সাপ্লাইটাকে নিয়ে, খাদ্য সামগ্রীকে নিয়ে, হসপিটাল অ্যাডমিশন নিয়ে, বিভিন্ন কোভিড রিলেটেড রিলিফ ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছিল আমাদের ইউথ কংগ্রেস। এবার আসি আমি মূল প্রশ্ন, যেটা আজকে আলোচনার বিষয়টা, বিবেক বাহিনী। শুনুন, একটা কথা আমার বলতে, টেলিভিশন চ্যানেলে আমার কোনো দ্বিধাবোধ নেই যে ভারতীয় জনতা পার্টি বোধহয় এই বিবেক বাহিনীটা বের করে, ইফ আই এম নট রং। যদি ওরা বের করে থাকে তাহলে শেষ বলেতে আমি এই দলটাকে একদম বিন্দু মাত্র বিশ্বাস করতে পারি না। আসল উদ্দেশ্যটা কি আছে এদের বিবেক বাহিনী বের করার, সেটা কিন্তু এখন স্পষ্ট হবে না আপনাদের কাছে। কারণ বিবেক বাহিনী যদি এসে থাকে এখানে বাংলার রাজনীতিতে, ওদের মেইন উদ্দেশ্যটা কি আগে ওরা বের করুক, ওদের কনস্টিটিউশনটা কি আছে। কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি রয়েছে, তাদের তো কোনো জায়গাতে কোনো রাজ্যতে বিবেক বাহিনী বলে কোনো সংগঠন তো নেই, ওদের একমাত্র সংগঠন হচ্ছে আরএসএস।
সেই আচ্ছা, আরএসএস আপনি এর দ্বারা আপনি আপনি পরাজিত সব প্রশ্নগুলো তুলতে পারছেন, এত রাজনীতি করতেই হবে আপনাদের। আজকে যখন কোভিড নিয়ে আমরা যখন চিন্তিত আছি, কোভিডে সাধারণ ডাক্তার মানুষের কষ্টে ইন্দ্রানীল নিয়ে বাবু, চিন্তিত, ইউ আর ওয়ান অফ দ্য যখন মোস্ট চিন্তিত, যখন প্রত্যেকে আমরা এই নিয়ে আপনি আপনার সঙ্গে শুনে নিন, আপনার সঙ্গে আমি এখানে রাজনৈতিক বিতর্ক করতে বসিনি। কামরুজ্জামান বাবু, আমি এখানে আপনার সঙ্গে রাজনীতি নিয়ে লড়াই করতে বসিনি, কারণ এখন পশ্চিমবঙ্গে মানুষের কাছে তাদের জীবন, তাদের প্রাণ সংশয় আছে। আপনি বলছেন, আমি কামরুজ্জামান সাহেব আপনাকে একটু বিরত করব, এবং যেখান থেকে ডক্টর ইন্দ্রনীল খাঁ যে কথাটা বললেন যে মানুষের প্রাণ সংশয় রয়েছে, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা বা পজিটিভিটি রেটের দিক থেকেও যদি দেখা হয়, আপনি নিজে একজন চিকিৎসক, আপনি আরো ভালো জানবেন এই বিষয়টা নিয়ে, কিন্তু আমরা একদিকে যখন সেবার মুখ দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো, সেখানে আপনার দলও রয়েছে, অন্যদিকে এর পাশাপাশি আমরা লাগাতার যে প্রচারের ছবিটা দেখতে পাচ্ছি সেইটাকে কিভাবে আপনি জাস্টিফাই করবেন আমি সেটা জানতে চাইবো। একদিকে যখন সেবার কথা বলা হচ্ছে, রাজনীতি সেখানে নেই এটা বলা হচ্ছে, আবার রাজনৈতিক ডিভিডেন্ড তোলার জন্যই কি এটাকে সামনে আনা হচ্ছে? প্রচারে তো আমরা ঠিক উল্টো ছবি দেখছি, সেখানে কোনো সচেতনতা নেই, মাস্ক নেই, ভিড় রয়েছে, কোনটা ঠিক? একদম আপনারা বলেছেন, সঠিক কথা বলেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা সবার আগে, আমরা এখানে রাজ্যের যে ইলেকশন কমিশন তাকে পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে করোনার একটা টোটাল স্পাইক হচ্ছে, যেখানে প্রতি 3 জনের মধ্যে 1 জন করে পজিটিভ রিপোর্ট বেরোচ্ছে, এই সিচুয়েশনে কিন্তু ভোট করার পরিবেশ নেই। ভোট করা মানে অনেক মানুষের মোবিলাইজেশন হবে, তারা ভোট কর্মী হতে পারে, তারা রাজনৈতিক কর্মী হতে পারে, কিন্তু দিনের শেষে তারা প্রত্যেকে সাধারণ মানুষ, এবং মানুষের যেখানে আক্রান্ত হওয়ার সমস্যা আছে, সংখ্যা আছে, তাদের পরিবার আছে, তাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, কারোর বৃদ্ধ বাবা মা আছে, তো সেই পরিবেশে ইলেকশন করা কিন্তু আমরা একদম সমর্থন করি না, এবং আমরা দাবি করেছি যে এই ইলেকশন সমর্থন করেন কি করেন না, তারপরে তো রায় বেরিয়ে গেছে আদালতের যে ইলেকশনটা হবে, সেখানে কিছু কিছু কথাও বলা হয়েছে কোভিড আবহে কিভাবে করতে হবে প্রচার, সেখানে জোর দেওয়া হয়েছে ভার্চুয়ালের ওপর। কেন আপনারা ভিড় বাড়িয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় যাচ্ছেন ভোটারদের? কেউ এবং গতকাল দেখেওছেন আপনারা, যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যারা আজকে কাজ করছেন, তারা হয়তো 4 জন কি 5 জন যেরকম কোভিড বিধি নিয়ম ফলো করেই, কারণ আমরা আজকে রাজ্যের প্রধান বিরোধী দল, এবং সেক্ষেত্রে বারবার করে যেখানে আমাদের রাজ্য প্রশাসন যখনই আমাদের কখনো মনে হচ্ছে যে ওদের 5 জনের জায়গায় 6 জন হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করতে চলে আসছে। পরে যে বিষয় হলো কিছু রাজনৈতিক দল থেকে 10 জন কমে গেছে, এখন ওরা তারা প্রধান বিরোধী দলে ডিজাস্টার রয়েছে। ম্যানেজমেন্ট অ্যাক্ট ফলো করছে না। আমরা পরশুদিন দেখেছি এই রাজ্যের একজন এমএলএ, তিনি পর্যন্ত শাসক দলের এমএলএ, তিনি রাত্রি 10:30টার সময় নাইট কারফিউ উল্লঙ্ঘন করে একটি প্রোগ্রাম করছেন, সোশ্যাল প্রোগ্রাম করছেন। তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই রাজ্য প্রশাসনের দেখা দরকার, রাজ্য ইলেকশন কমিশনের দেখা দরকার, এবং যদি তারা কোন জনতা পার্টির হোক, তৃণমূল কংগ্রেসের হোক, যে কোনো দলের হোক, আমি বলছি, আমি এখানে বলছি, দাবি করে বলছি যে ভারতীয় জনতা পার্টির যদি তিনি প্রার্থী, বিষয়টা হচ্ছে এই চিত্রটা দেখে নিন, এটা হচ্ছে সিপিএম এর ত্রাণ। এই যে বড় বড় কথা বলছিলেন না, সিপিএম এর ত্রাণ, এই দেখুন, এই যে স্যানিটাইজার দিচ্ছেন, ওখানে ওনাদের ডিওয়াইএফআই, কোথাও এসএফআই, কোথাও সিপিএম এর লোগো দেওয়া, নাম লেখা, হ্যাঁ, এইভাবেই ওনারা ফল সবজি এইভাবে বিতরণ করছে। আর আমরা 34 বছর এই রাজ্যতে দেখেছি যে সিপিএম এর পার্টি অফিসের রেশন বিলি হতো, সেখানে আলাদা রেশন শপে গ্রাম বাংলায় হতো না, সিপিএম এর পার্টি অফিস থেকে রেশন এই সিপিএম এর থেকে এইসবগুলো যত কম শুনে নিন্দারা জানান, আপনার সময় কিছু বলেনি, অবান্তর বলেছে, চুপচাপ শুনেছি। এরকম তো সিপিএম এর মুখ দিয়ে এগুলো শুনতে বাংলার মানুষ, আমরা তো নই, বাংলার মানুষ এটা শুনতে প্রস্তুত নয়। তো এই যে আলফাল ভুলভাল কথা বলেন কেন? উনাদের রাজনীতি, উনাদের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি, উনার মানুষকে চারানার কিছু কাজ করে দিলেও তার পিছনে অভিসন্ধি থাকে রাজনীতি। তো উনাদের থেকে আমাদের এটা মানে জানতে হবে না বা শিখতে হবে। এখন বিষয়টা হলো যে ইন্দ্রনীল যেটা বলছিল, ইন্দ্রনীল যে এত কিছু বললো যে তাদের দল নির্বাচন চায় না, তো আমি মানে জানতে চাই যে এটা কি ইন্দ্রনীল কি ব্যক্তিগতভাবে রাজ্য বিজেপির এরকম একটা অবস্থান আছে? কারণ হচ্ছে আজকে 5টা নির্বাচন হচ্ছে, বিজেপি তার মধ্যে শাসক রাজ্য আছে, তারা তো কোথাও বিরোধিতা করছে না, তারা উল্টে নির্বাচন, এই কর্ণাটকে লোকাল বডি ইলেকশন হয়ে গেল, সেখানে তো বিজেপি অংশগ্রহণ করলো, সেখানে রাজ্য সরকার তাদের, তো সেখানে কোথাও নির্বাচন বন্ধ হলো না, আগামী দিনও তাদের কোথাও বন্ধ হচ্ছে না। তো যত নিয়ম
কি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কি বিদ্বেষটা তারা ছাড়তে পারছেন না? আর এই যে এই প্রশ্নটা যে কৃষাণুবাবু করলেন, সপ্তর্ষিবাবু, এই প্রশ্নটা তো কৃষাণুবাবুর তরফ থেকে আপনাদের জন্য এলোই। পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু বলতে হয় যে আপনারা বলছেন যে আপনারা স্যানিটাইজার তৈরি করেছেন বা মানুষকে দিয়েছেন, তাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাহলে আপনাদের ব্র্যান্ডিং এ অসুবিধা কোথায়? এটা আপনাদের তরফ থেকে যুক্তি। আবার তৃণমূলও কিন্তু মা ক্যান্টিন বা 5 টাকায় ডিম ভাত এই ধরনের বিষয়ও করেছে, এটাও তো সত্যি। তা আমরা তো গিয়ে তৃণমূলের 5 টাকায় ডিম ভাতের সামনে বলছি না এটা সরকারের পয়সায় হচ্ছে, তৃণমূলের পয়সায় হচ্ছে না। সরকার আর তৃণমূল এক হয়ে গেল নাকি? সরকারের মধ্যে আমারও করের টাকা রয়েছে, আর ডিওয়াইএফআই সিপিএম 2 টাকা 3 টাকা 5 টাকা হাওড়া ব্রিজের সামনে কৌটো কালেকশন করে স্যানিটাইজার করে, দুটো এক জিনিস নয়। হ্যাঁ, খুব কৌটো করেছে, জানে মানুষ, জানে কতটা কৌটো আর কতটা কি কৌটো। হ্যাঁ সেই তো, আমাদের ইডি সিবিআই ডাকে না, 34 বছর আপনার ভাইপোকে যারা ডাকে। কি বলছেন মশাই? 10 বছর 5 বছর শাসন করছেন, 10 বছর শাসন করছেন, জীবিকা নিয়ে তখন এখানে রাজনৈতিক তর্ক চর্চা না করে 34 বছরে কাউকে জেলে যেতে হয়নি। বড় বড় কথা কি বলছেন আপনি? এখানে এসেছি, ওসব বলে লাভ নেই। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইবো সপ্তর্ষি, আমরা এর আগে দেখেছি যে রেড ভলান্টিয়ারদের সামনে রেখে কলকাতা পুরো ভোটে তাদেরকে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং তারা যে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন তার কিছুটা ডিভিডেন্ড তো অবশ্যই ভোটের তার প্রতিফলন পেয়েছে বামেরা। আর এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে রেড ভলান্টিয়াররা আসরে নামার পর গ্রিন ভলান্টিয়াররা এসেছিল তৃণমূলের তরফ থেকে। এবার তো বিবেক বাহিনী এলোই। কংগ্রেসের বিষয়ে এই মুহূর্তে কিছু বলছি না, কারণ তাদের কংগ্রেস সেবাদল বহু শতাব্দী প্রাচীন। আমি তথ্যটা কোথায় পেলেন? আমাদের কোনো গ্রিন ভলান্টিয়ার্স বলে কিছু নেই। গ্রিন ভলান্টিয়ার্স, গ্রিন কোভিড ক্লাব, এটা কোভিড ক্লাব একটা হয়েছিল তো। না, ব্যক্তিগত দেখুন, কোন অঞ্চলে কোন মানুষজন মিলে কি ক্লাব করেছে, সেটা তৃণমূলের কোনো সংগঠন হলো না। তৃণমূলের আমাদের পাড়া স্তরের নেতারা, গ্রাম স্তরের নেতারা, কর্মীরা তারা মিলে ত্রাণ দিয়েছে, সেটা কোনো ভলান্টিয়ার না। আমি আগেও বলছি, হ্যাঁ ত্রিপলগুলো তো বাড়িতে ঢুকেছে, আমফানের ত্রিপল তো বাড়িতে ঢুকেছে, আমফানের ত্রিপল তো বাড়িতে ঢুকেছে। আচ্ছা, যদি তৃণমূলের প্রাণ কি আমরা সবাই জানি, পশ্চিমবাংলার মানুষ জানে। তৃণমূলের পশ্চিমবাংলার মানুষ জানে। কলকাতায় দুজনের মধ্যে একজন করে কোভিড পজিটিভ হচ্ছে, তখনও কি তৃণমূল সিপিএম বিজেপি সবাই সবার শুধু এরকম করতে থাকবে? শুধু রাজনৈতিক, এটা সাধারণ মানুষ তো শঙ্কিত হয়ে আচ্ছা, আমি এবার সাধারণ মানুষের উদ্দেশ্যে যখন বিবেক বাহিনী আসছে তখন তাদের কি আগামী দিনের কর্মসূচি, কি ভাবনা চিন্তা রয়েছে, সেইটা নিয়ে যদি একে একে আমরা পয়েন্ট আউট করি, তাহলে আমি ইন্দ্রনীল বাবুর কাছে আসবো যে কি ভাবনা থেকে কি করতে চাইছে বিবেক বাহিনী। আপনাকে 1 মিনিট সময় দিলাম। নিশ্চয়ই, ধন্যবাদ। আজকে সরকার যেমন তার নিজস্ব দায়িত্ব, সে কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, তাদের বিভিন্ন দায়িত্ব আছে। যেমন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 2,60,000 কোটি টাকা শুধুমাত্র যাতে সাধারণ মানুষ বিনা পয়সায় 5 কেজি করে চাল ডাল পান, রেশন পান, সেই জন্য ব্যবস্থা করেছে। তেমনি বিনামূল্যে ভ্যাকসিনেশন, অলরেডি 150 কোটির বেশি ভ্যাকসিনেশন হয়ে গেছে ভারতবর্ষ জুড়ে। তো সেইগুলো যেগুলো একটা রাষ্ট্রের দরকার, সেইটা রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন হিসাবে তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের প্রতি। শুধুমাত্র ভোটের সময় তারা আকাশ থেকে উদয় হবে, আর যখন মানুষের বিপদ আপদে তারা থাকবে না? তারা বিপদ আপদেও থাকবে, ভোটের সময় থাকবে, বিভিন্ন সময় সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে। তো এখন মানুষের একটা শঙ্কিত সিচুয়েশন, যেখানে ধরুন অনেক বাড়িতে এরকম হয়েছে যে সবাই মিলে কোভিড সংক্রমণ হয়েছে, তারা কেউ বেরোতে পারছেন না। তাদের হয়তো কোভিডে হয়তো এখন এই মুহূর্তে যে কোভিড যে খুব বাড়াবাড়ি হয়েছে এটা নয়, কিন্তু তাদের 3 দিন বাদে দেখা গেছে তাদের বাড়িতে হয়তো চাল নেই, তাদের বাড়িতে ডাল নেই, আলু শেষ হয়ে গেছে বা নুন নেই। তো তাদের হঠাৎ করে তখন এই যে খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজন, বা একজন বাড়িতে ধরুন গ্লকোমার পেশেন্ট আছে, তো না সময়ের কথা আছি আমরা, নিশ্চয়ই সময়ের শেষ হয়নি, কারণ করোনা রয়েছে, করোনার তৃতীয় ঢেউ চলে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই দেবেন, তাদের সময় আমি ইন্টারাপ্ট করিও না, এবং আমার সময় আমি তাদের নিশ্চয়ই সেটা এক্সপেক্ট করবো না, কারণ এটা বিষয়টা হলো আজকে সাধারণ মানুষের বিষয়। এবার যখন ধরুন কারোর একজন বাড়িতে বয়স্ক মানুষ, তার একজন হঠাৎ করে ইনসুলিন শেষ হয়ে গেল, কিন্তু তিনি বেরোতে পারছেন না কারণ বাড়িতে সবাই করোনা সংক্রমিত, তখন এই যে
আমাদের যে যারা থাকবে, যারা আমাদের আজকে আমাদের ভলেন্টিয়ার্স যারা থাকবে, তাদেরকে সেই নম্বরে যোগাযোগ করলে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী, সে খাদ্য সামগ্রী হতে পারে বা সেই মেডিসিনটা হতে পারে, যেটা ধরুন ইনসুলিন, সেটা তার কাছে প্রাণ একদম টোটাল একটা লাইফ সেভিং মেডিসিন, এবং সেই মেডিসিনটাকে তাকে সময়ের মধ্যে পৌঁছে দেওয়া, বুঝতে এই পেরেছি। কাজগুলো তো আমি সাধারণ আসবো মানুষ কৃষাণু হিসেবে বাবুর করতেই কাছে হবে। আসবো। কৃষাণু বাবু, এবং তার আপনার কি সাথে মনে হয় অবশ্যই consultation এটা খুব ব্যবস্থা প্রয়োজন ছিল আজকে এই যখন সত্যি প্রচন্ড হারে পজিটিভিটি রেট রয়েছে, রোজই আক্রান্ত হচ্ছেন, কিন্তু এই জায়গা থেকে ইন্দ্রনীল বাবু যে কর্মসূচির কথাটা বলছে সেটা কি সময়োচিত নাকি বিলম্বিত বোধোদয়? আপনার কি মনে হয়? আপনাকেও 1 মিনিট সময় দিলাম। না, ইন্দ্রনীল নতুন দায়িত্ব পেয়েছে, ও আশা করব ভালো কাজ করবে, মানুষের কাজ করবে, কিন্তু তথাগত রায় যে অভিযোগটা করেছিল কামিনী কাঞ্চন, তো আশা করি তার থেকে বেরিয়ে আনতে পারবে তার পার্টিকে। কেন কি, যারা রাজনীতি করার জন্য পয়সা দেয় আর কি সব দেয়, তারা সেবা করবে বিনা পয়সায়, এটা আমি মানতে পারি। কিন্তু ইন্দ্রনীল মানে যুব সমাজের প্রতিনিধি, আশা করব সেই দিক থেকে পার্টিকে বার করতে সক্ষম হবে। আমরা সপ্তর্ষি বাবুর কাছে আসবো। সপ্তর্ষি, আপনাদের তরফ থেকে যখন দ্বিতীয় ঢেউয়ে আপনারা দেখেছিলাম, আপনারা বলতে আমি রেড ভলেন্টিয়ারদের বলছি, রেড ভলেন্টিয়াররা যখন যেখানে দরকার অক্সিজেনের কোথায় কিভাবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়, হাসপাতালে নিয়ে যাওয়া যায়, অ্যাম্বুলেন্স কিভাবে জোগাড় করা যায়, এটা আমরা সবাই জানি, এটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু বিজেপি যেখান থেকে শুরু করছে সেটা কতটা সময়োচিত বলে আপনার মনে হয়? 1 মিনিট সময় আপনার। না, আমি প্রশ্ন করতে চাই যে প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের সময় বিজেপি পার্টিটা কি ছিল না পশ্চিমবাংলায়? তারা এই জিনিসটা করেনি কেন? দিল্লি থেকে যখন গরিব মানুষ হেঁটে হেঁটে উত্তরপ্রদেশ আসছিল, নরেন্দ্র মোদী কোথায় ছিল? প্রশ্ন করতে হবে তো। পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সংক্রমণ হচ্ছে সেটা তো নয়। দ্বিতীয় ঢেউতে অসংখ্য মানুষ মারা গেছে, প্রথম ঢেউতে অসংখ্য মানুষ মারা গেছে। বিজেপি দেশের সরকারে রয়েছে অক্সিজেন ক্যাপাসিটি, অক্সিজেন তৈরি করার ক্যাপাসিটি দেশে প্রথম ঢেউ আর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বাড়লো না কেন? উত্তর বিজেপিকেই দিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের যিনি আছেন উনি বলছেন অনেক কথা, ভালো কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ যেভাবে একেবারে বিপদে পড়েছিল দ্বিতীয় ঢেউয়ের সময়, রেড ভলেন্টিয়ারের কোনো ঢাল নেই, তলোয়ার নেই, আমাদের পিপিই ঠিক ছিল না, শুধু মনের সাহস ছিল, সময় শেষ, মানুষের আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদ নিয়ে মানুষের কাছে গেছিলাম। কিন্তু সেই সময় যদি পশ্চিমবাংলার সরকার ন্যূনতম তার কাজটা করতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কড়ি টানার ছবি আমি ভুলবো না। আজকে দাঁড়িয়ে যে ভোটটা এরপরে হচ্ছে, আমরা কামরুজ্জামান সাহেবের কাছে আসতে হবে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি 22শে জানুয়ারি 4 পুর নিগমের ভোট, তার আগে 12ই জানুয়ারি বাহিনী অর্থাৎ বিবেক বাহিনী রাজ্যের মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে। এটা এই সময়টা নিয়ে কি কোনো রকম প্রশ্ন আসে মাথায়? কোনো রকম রাজনৈতিক প্রশ্ন কি উঠে আসে আপনার মাথায়? জানতে চাইবো, 1 মিনিট সময় দিচ্ছি। না, দেখো, বিষয়টা হচ্ছে কি, আমার খুবই ভালো লাগছে যে রাজনৈতিক দলরা এসে সবাই মিলে নিজের পথটা বেছে নিয়ে মানুষের সেবার জন্য প্রস্তুত আছে। এবার মানুষের যদি আসল সেবাটা নিতে পারে, ওরা তো দিতে পারে, তাহলে খুবই ভালো। তার জন্য রাজনৈতিক দল যদি ভাবে যে আমি যে সেবা করব আর ওখান থেকে ভোট সঞ্চয় করব আমরা, তাহলে এটা ভুল ধারণা। মানে ইন্ডিপেন্ডেন্টলি, ইম্পার্শিয়ালি যদি মানুষের সত্যিকারের সেবা করতে হয়, তাহলে একটুখানি সেবা দলের একটু নমুনাটা আপনারা নিয়ে নেবেন। ওখানে গিয়ে যখন আপনারা বিবেক বাহিনী গিয়ে হাজির হবেন সেবা নিয়ে, জিজ্ঞাসা করতে হয় না যেন যে আপনি হিন্দু না মুসলমান, এই জিনিসটা যেন না আসে আর আমরা না শুনি এটা, তাহলে প্রতিবাদ কিন্তু রাস্তায় আমাদের আপনাদের সামনেই হবে। এই জিনিসটা বাংলাতে আনবেন না দয়া করে, এটা উত্তরপ্রদেশ নয়। আপনারা করেছেন, বিবেক বাহিনী যাই বাহিনী করুন, মানুষের সেবার জন্য থাকেন, তাহলে আমরা আছি। এরকম নয় যে মাদার তেরেসার লাইসেন্সটা ক্যান্সেল করে দিলেন, আবার 2 মাস, আবার 1 সপ্তাহ পরে আবার বাহাল করে দিলেন এক্সটেন্ডেড লাইসেন্স। ইন্দ্রনীল বাবু কিছু বলছেন, হ্যাঁ বলুন। মানুষ নিয়ে আলোচনা হচ্ছে, সাধারণ মানুষ, তারা বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন সম্প্রদায়ের হতেই পারে, তো তার মধ্যে আবার হিন্দু মুসলমান আসলো, প্রশ্নটা আসলো কোথা থেকে? আরে আপনাদের দলটা আমাদের আজকে যখন আপনারাই তো আনেন কোটি টাকা দিয়ে ভ্যাকসিনেশন, 35,000 কোটি টাকা দিয়ে ভ্যাকসিনেশন হচ্ছে, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন হচ্ছে 155 কোটি। আপনার কাছে 30 সেকেন্ড সময় ইন্দ্রনীল বাবুর জন্য আপনার কাছে আসছি।
একটাই প্রশ্ন করব, 155 কোটি যে ভ্যাকসিন ডোজ পেয়েছে সাধারণ ভারতবাসী, তার মধ্যে আপনি বিচার করে বার করুন তো কজন হিন্দু আর কজন মুসলিম? এগুলো কি সরকার দেখতে গেছে, না সরকার আপনার দেখে যে সময় শেষ কৃষাণু বাবুর কাছে আসবো। কৃষাণু বাবু কিছু বলছিলেন আপনি, কৃষাণু বাবুর কাছে আসবো। 35 আমি একটা সেকেন্ড কামরুজ্জামান সাহেব আপনার কাছে আসছি, আপনার কাছেও আসছি একবার কৃষাণু বাবুর কাছে আসি। কৃষাণু বাবু আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। না আমার শুধু ইন্দ্রনীলের কাছে একটা প্রশ্ন। আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্টেটমেন্ট হচ্ছে 80-20 মানে উনি কি বোঝাতে চাইছেন? এখানে ইন্দ্রনীল একটা কথা বলবে আর তার সরকারে যারা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের দেশের প্রধানমন্ত্রী, তারা 80-20 তথ্য দেবে। তো এটা তো হয় না, এটা তো মানে ডাহা হিপোক্রেসি, একটা মিথ্যাচার। এইখানে ওই প্রলেপ দিয়ে বিজেপি ঢাকতে পারবে না। আজকের স্টেটমেন্ট 80-20টা কি আমি জানতে চাইছি। কারা 80 কারা 20 এবং 80-20 হলে কি হবে? সময় শেষ। কামরুজ্জামান সাহেবের কাছে আসবো। কংগ্রেস মুখপাত্র কামরুজ্জামান চৌধুরী আপনার সঙ্গে রয়েছেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, 30 সেকেন্ডস। কৃষাণু যে কথাটা বললো, এটা ডাক্তারবাবুর এই কথাটা, ডাক্তারবাবু অত্যন্ত একটা জেন্টলম্যান, আমার ওনার সাথে অনেক ভালো পরিচয় আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেই দল উনি বিলং করেন সেই দল কিন্তু রাজনীতিটা করেই ধর্মের বেসিসে। ওদের হচ্ছে হিন্দুত্ব ন্যারেটিভ আর ন্যাশনালিজম ন্যারেটিভ। এবার কেউ যদি হিন্দুত্বর এগেনস্টে কথা বলে তখন ও নাকি দেশদ্রোহী হয়ে যায়, বিজেপির বিরুদ্ধে বললেই দেশদ্রোহী হয়ে যায়। এটা হচ্ছে ওদের আসল ন্যারেটিভটা। যে 35,000 কোটি টাকা বাজেটে ছিল ভ্যাকসিনের জন্য। কামরুজ্জামান সাহেব আপনাকে বলতে হচ্ছে সময় শেষ। আমি সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, আমরা দেখেছিলাম যে যখন উপনির্বাচন হলো বা তারপরে কলকাতা পুর নির্বাচন, সেই সময় রেড ভলান্টিয়ারদের সামনে রেখে শূন্য থেকে কিছুটা হলেও জমি ফিরে পেয়েছিল বামেরা। বিজেপি কি পারবে তাদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে? 30 সেকেন্ড সময় হচ্ছে আপনার, শুরু হচ্ছে এখন। না, বিজেপির ক্ষেত্রে যেটা প্রথম কথা, বিজেপি একটা অসভ্য, বর্বর এবং ভিশিয়াসলি কমিউনাল একটা দল। তারা সবকিছুতে হিন্দু মুসলমান দেখে, এতে কোনো দ্বিমত হতে পারে না কেউ। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছেন, ইন্দ্রনীল বাবু বলছেন অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে যে ওরা 150 কোটি ভারতবাসীর ভ্যাকসিন দিয়েছে। এটা কাউকে ধন্য করেনি। ভারতবর্ষের মানুষের ভ্যাকসিন দেওয়া ন্যূনতম ভারতবর্ষের সরকারের কাজ। সেই কাজটা তারা করেছে। আরো অনেক বেশি করা উচিত ছিল, আরো অনেক আগে করা উচিত ছিল, আরো অনেক বেশি করা। সময় শেষ। সপ্তর্ষি, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেক প্যানেলিস্টকে আমাদের এই আলোচনায় আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা আলোচনা এখানেই শেষ করছি। জবাব চাই বাংলার আজকের আলোচনা এখানেই শেষ করছি। এরপর দেখুন আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। 3রা জানুয়ারি শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ। 1লা জানুয়ারি থেকে কাশ্মীরে টানা চলছে তুষারপাত, ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া। তার মধ্যেও কাজে অবিচল স্বাস্থ্যকর্মীরা। বছরের শুরু থেকে চলছে তুষারপাত, ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া, তবুও কাজে অবিচল স্বাস্থ্যকর্মীরা। ছবিটা কাশ্মীরের। 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের উদ্দেশ্যে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রথম সারির কোভিড যোদ্ধারা গত 2 বছর ধরে দাঁতে দাঁত চিপে লড়াই করছেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। স্বাস্থ্যকর্মীদের এই পদক্ষেপকে কুর্নিশ। রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার ব্রেকিং নিউজ সেগমেন্টে প্রথমে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংযুক্ত করার চেষ্টা। কোর্টের একাধিক আইনজীবীকে হুমকি ফোন। মোদির বিচ্যুতি মামলা থেকে সরে যাওয়ার জন্য হুমকি ফোন দেওয়া হচ্ছে, এমনটাও জানা যাচ্ছে। এর সঙ্গে খালিস্তানি যোগও রয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকে যে আপডেটের দিকে আমরা নজর রাখছিলাম, সুপ্রিম কোর্টে আজকে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার ছিল। তুমি জানো, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিচ্যুতি নিয়ে যে মামলাটা ছিল, সকালবেলায় যখন মামলা চলছে সে সময় সামনে প্রকাশ্যে আসে অন্তত 1000 জন, 1-2 জন নয়, 1000 জন আইনজীবীকে
একটি নাম্বার থেকে এবং বিভিন্ন নাম্বার, লন্ডনের নাম্বার থেকে, ইউকের নাম্বার থেকে, সেখান থেকে কল আসে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়। অনেকের কাছে কল আছে খালিস্তানপন্থী হিসাবেই, এবং তাদের একটাই কথা ছিল 1984 সালে আপনারা কি করতে পেরেছেন, আপনারা এবার আপনার এই জায়গা থেকে সরে যান, মামলা আপনারা কেন করছেন, এই ধরনের বিষয়গুলো আপনাদের ঢোকা উচিত নয়। কতটা এগিয়ে গেছে এই ধরনের প্রোপাগান্ডা, যেখানে খালিস্তানি পন্থীরা সরাসরি দেশের আইন ব্যবস্থাকে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা নর্মাল কলে ফোন করে এই ধরনের কথা বলছে, যেখানে গোটা বিষয়টা ন্যাশনাল সিকিউরিটি। সুতরাং যে বিষয়টা সামনে এসছে এবং তার পাশাপাশি দাবি উঠেছে যে এর এজেন্সি দিয়ে, এনআইএ এর মতন কোনো তদন্তকারী সংস্থা দিয়ে এর তদন্ত করা হোক এবং তার পাশাপাশি এই ধরনের বিষয় গুরুত্ব সহকারে দেখা হোক, যেখানে আইনসভায় বিচারকদের যে গোষ্ঠী তাদেরকে প্রভাবিত করা, বিচারক মহলকে এবং তার পাশাপাশি আইনজীবী মহলকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, সেই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্র। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। এর পাশাপাশি আমরা যে ব্রেকিং নিউজে নজর রাখবো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। চেয়ারম্যানের জমা দেওয়া হলফনামা দেখে হাইকোর্টে মন্তব্য, কি ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষকে এই চেয়ারম্যানের পদে রাখা হয়েছে, আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রকিব। সচিন, ঠিক কি বলা হয়েছে আদালতের তরফ থেকে আজ? দেখো, এই মামলাটি মূলত মামলাকারীর তরফ থেকে করা হয়েছিল নবম এবং দশম শ্রেণীর যে সহকারী শিক্ষক নিয়োগের মামলা, এবং সেখানে বেশ কিছু বেনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই ভিত্তিতেই মূলত এই মামলা। এবং সেই মামলার যখন এই যে যখন শুনানি পর্ব চলছিল, সেই শুনানি পর্বে হলফনামা জমা দেওয়া হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে, এবং সেখানে যে হলফনামা, সেই হলফনামা দেখে কার্যত ক্ষুব্ধ বিচারপতি এবং 17 নম্বর অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে এই হলফনামা দেওয়া হয় এবং সেই হলফনামা দেওয়ার পরেই কিন্তু কার্যত ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতির প্রশ্ন, কি ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষকে সভাপতি পদে রেখেছেন, এবং সেই প্রশ্নই কিন্তু তোলা হয়েছে বিচারপতির তরফ থেকে। এবং তার পাশাপাশি কিন্তু যখন তিনি অবজারভেশন দেওয়া হয়, সেই অবজারভেশনে কিন্তু বিচারপতির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এ ধরনের মানুষকে সরকার এই গুরুত্বপূর্ণ পদে রাখবে কিনা সেটা সরকারকে বিবেচনা করতে হবে। কার্যত তাকে কিন্তু একটি পানিশমেন্টও দেওয়া হয় এই হলফনামার ভিত্তিতে। তার নিজের পকেট থেকে 20,000 টাকার একটি চেক মারফত এই যে মামলাকারী, তাকে কিন্তু পেনাল্টি হিসেবে তাকে পে করতে হবে। ফলত খুব স্বাভাবিকভাবেই এই যে এ ধরনের যে অবজারভেশন বা এ ধরনের শুনানি পর্বে যে ধরনের মন্তব্য কোর্টের তরফে করা হয়েছে, তাতে এসএসসির সেন্ট্রাল এসএসসির অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, যার বিরুদ্ধে মূলত আজকে কোর্ট সওয়াল তুলল, সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন হাইকোর্টের তরফ থেকে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। এর পাশাপাশি যে নিউজ উঠে আসছে, ব্রেকিং নিউজ, দেশ জুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার, পরিস্থিতি মোকাবিলায় নয়া সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে রেলের তরফ থেকে। বর্তমান কোভিড পরিস্থিতিতে রেলের হাসপাতাল এবং স্বাস্থ্য পরিকাঠামো জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। একই সঙ্গে মাস্কবিহীন ব্যক্তিদের স্টেশন চত্বরে ঢুকতে বাধা দেওয়া হবে বলেও এই নয়া নির্দেশিকায় জানানো হয়েছে। এবার রেলের হাসপাতাল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত রেলের তরফ থেকে। চোখ রাখবো আসন্ন ভোট সংক্রান্ত খবরে। প্রতিটি ভোট কেন্দ্রে সশস্ত্র রাজ্য পুলিশ থাকবে, লাঠিধারী পুলিশ থাকবে, লাইন নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নেই। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 10,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন, 9,000 ফিল্ডে কাজ করবেন, বাকি 1,000 রিজার্ভে রাখা হবে বলে কমিশন সূত্রে খবর। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। সৃজিতা, কি খবর উঠে আসছে কমিশন সূত্রে? বিশাখা, কলকাতা পুর ভোটের মতোই আগামীতে যে 4 পুর নিগমে ভোট রয়েছে 22 জানুয়ারি, তাতে রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা এখনো অবধি কিছু জানানো হয়নি। মোট 10,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে 9,000 পুলিশ ফিল্ডে থাকবে, 1,000 পুলিশকে রিজার্ভে রাখা হবে। প্রত্যেকটি বুথে সশস্ত্র লাঠিধারী পুলিশ থাকবে এবং এর আগেও যেমন হয়েছিল ঠিক একইভাবে পরবর্তী সময়তেও সিসিটিভি থাকছে প্রত্যেকটি বুথে, এমনটি রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এখনো অবধি যা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে
তাতে মোট 10,000 পুলিশকে নিয়েই যে 4 পুর নিগম অর্থাৎ শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর এই 4 পুর নিগমে আগামীতে ভোট হতে চলেছে বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। বিশাখা, ধন্যবাদ সৃজিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। পাশাপাশি এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, মতুয়া ঠাকুর বাড়িতে বৈঠকে কি আলোচনা হলো, জয়প্রকাশ মজুমদারের বক্তব্যে মিলল ইঙ্গিত। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ জয়প্রকাশ মজুমদার। যদি ভারসাম্যের অভাব থেকে থাকে বা যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করার ভরকেন্দ্র কি এখন হয়ে উঠছে শান্তনু ঠাকুরের দরবার, মতুয়া ঠাকুরবাড়ি, ঠাকুরনগর? না, দেখুন, আমরা আশা করেছিলাম শান্তনু ঠাকুর যখন এই বিষয়গুলি বললেন, আমার মনে হয়েছিল আমি শান্তনু ঠাকুরের কাছে গিয়ে আমি কথা বলেছিলাম যে তোমার কি কি অসুবিধে এবং কিভাবে এটাকে মেটানো যায়। আমি কিন্তু তখন খুবই আশা করেছিলাম, এখনও আশা করছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব তার সঙ্গে কথা বলবে। এর মধ্যেই রাজ্যের মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে মতুয়াদের এবং শান্তনুবাবুদের যে ক্ষোভ সঞ্চার হয়েছে সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে পদক্ষেপ নেবেন তারা সেইটাই শিরোধার্য করবেন বলেছেন। কিন্তু এখানকার যে সংসার, তার মধ্যে কথা বলা বলি তো বন্ধ নেই। বলতে চাইছেন এটা খুব স্পষ্ট করে যে নতুন যে রাজ্য কমিটি হয়েছে সেই রাজ্য কমিটিতে এমন অনেকে এসেছেন বা দায়িত্ব পেয়েছেন যাদের সঙ্গে একেবারে নিচের স্তর পর্যন্ত কর্মীদের যোগাযোগ এখনো সেভাবে গড়ে ওঠেনি, এটাই তো? না, সম্ভব নয়। শুনুন, রাজনীতি এমন একটা জিনিস, সেটা করেসপন্ডেন্স কোর্স করে হয় না, সেটা একটা ট্যাবলেটের মতন খাইয়ে দেওয়া যায় না, এবং 3 ঘন্টার প্রশিক্ষণ শিবিরে রাজনীতি বুঝিয়ে দেওয়াও যায় না। এই নতুন কমিটি নিয়ে যা অসন্তোষ রয়েছে বা বিভিন্ন জেলা স্তরের রদবদল নিয়ে যা সব অসন্তোষ রয়েছে সেই সমস্ত মেটানো ছাড়াও রাজ্য স্তরে একেবারে সামনের সারিতে থাকা কোনো এক পদাধিকারীর অপসারণের বিষয়ে আপনাদের অনেকের মধ্যে ঐক্যমত্য হয়েছে এবং সেটা নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে। এই বিষয়ে কিছু জানাবেন? এটা কিন্তু বিজেপি সূত্রেই এই খবরটা বাইরে আসছে। না, আমি এই রকম কোনো খবর এর বিষয়ে কোনো মন্তব্য করব না। যে বিজেপির রাজ্য বিজেপির বর্তমানের যে জিনিসগুলো, যে জায়গাগুলো নিয়ে আমরা কিছুটা চিন্তিত, কিছুটা আমরা আলোচনা করছি, সেই ব্যাপারের মধ্যে আপনি যেটা বললেন সেই ব্যাপারটাকে সংযুক্ত করে আমি কোনো মন্তব্য করব না। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যপালের কাছে যাচ্ছেন না রাজ্যের ডিজি, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব। গঙ্গাসাগরের বিভিন্ন কাজের জন্যই এবং তাদের বৈঠকের জন্য তারা যেতে পারছেন না বলে জানিয়েছেন রাজ্যপালকে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী নেতাই যাওয়ার পথে বাধা পেয়েছিলেন, সেই অভিযোগ করেছিলেন রাজ্যপালকে, তারপরেই তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। এই বিষয়ে আর কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে অর্ণব মজুমদার রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্ণব, কি জানানো হয়েছে ইতিমধ্যেই? দেখো বিশাখা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয়কে যে আটকানো হয় সেই নিয়ে কিন্তু রিপোর্ট পাঠানো হয় রাজ্যপালের দপ্তরে। কিন্তু রাজ্যপালের দপ্তরে রিপোর্ট পাঠানো হলেও রাজ্যপাল কিন্তু তাতে সন্তুষ্ট হননি। তিনি ডিজি এবং চিফ সেক্রেটারিকে কিন্তু ডেকে পাঠান, কিন্তু বিকেল 5টার মধ্যে তাদেরকে রাজভবনে আসার কথা বলেন। কিন্তু যেটা বাস্তবে দেখা গেল যে ডিজি এবং সিএস এর পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে রাজভবনে তারা যেতে পারছেন না, কারণ গঙ্গাসাগর নিয়ে তাদের একাধিক বৈঠক রয়েছে, একাধিক নির্দেশ দেওয়ার রয়েছে জেলা শাসকদের। তো সেই বৈঠকের কারণে কিন্তু তারা যেতে পারছেন না। যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যে 6টার সময় কিন্তু যে মুখ্য সচিব তিনি কিন্তু বিভিন্ন জেলার শাসক, পুলিশ সুপার তাদের সাথে কিন্তু বৈঠক করেন কোভিড পরিস্থিতি এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। সেই কারণেই তারা যেতে পারবেন না রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য, তারা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। এর পাশাপাশি আমরা চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ থেকে বৃষ্টি শুরু পশ্চিমের জেলায়, আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি পড়তে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কম, এমনটাই জানা যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আবহাওয়ার কি আপডেট উঠে আসছে?
দেখো বিশাখা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে পৌষ সংক্রান্তি সামনেই রয়েছে, এই সময় সাধারণভাবে যে তাপমাত্রা থাকে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা দেখেছি যে শনিবার থেকে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে দিনের তাপমাত্রা ছিল সর্বনিম্ন যে তাপমাত্রা তার 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। রাতের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়ছে, তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আমরা দেখেছি যে আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ। কি হতে চলেছে ওয়েদারের আপডেট সেই দিকে তুমি নজর রাখলে অনেক ধন্যবাদ সুখেন্দু। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সন্দীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো। একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা পশ্চিম থেকে পূবে মুভ করছে এবং আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে অনেকটাই জলীয় বাষ্প আমাদের এখানে ঢুকবে। সে কারণে মোটামুটি 11 থেকে 14 এই সময়টায় আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি পাব। বৃষ্টির মধ্যে প্রথম আজকে 10 তারিখ মোটামুটি রাতের আগে কিছু নেই। আজকে রাতের পর থেকে খুব সামান্য বৃষ্টি আমরা পাবো হচ্ছে পশ্চিমের একদম যে আমাদের এক্সট্রিম ডিস্ট্রিক্ট অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে হয়তো হালকা। চোখ রাখবো গঙ্গাসাগরের খবরে। উদ্বোধন হলো গঙ্গাসাগর মেলা 2022-এর গঙ্গাসাগর মেলা। এদিন মেলার উদ্বোধন করেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পি উলগানাথন। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোভিড বিধি মেনেই শুরু হলো গঙ্গাসাগর মেলা 2022। গঙ্গাসাগর মেলার উদ্বোধন হলো, কোভিড বিধি মেনেই হবে মেলা এবং মহকুমা শাসকের তরফ থেকে উদ্বোধন করা হলো 2022-এর গঙ্গাসাগর মেলার। চোখ রাখবো পাঞ্জাবের খবরে। সামনেই নির্বাচন, তার আগে পাঞ্জাব লোক কংগ্রেসের প্রতীক প্রকাশিত হলো আজ। ক্যাপ্টেন অমরিন্দর সিং এর দলের প্রতীক প্রকাশ করা হলো। দলের প্রতীক হকি স্টিক। টুইট করে জানালো পাঞ্জাব লোক কংগ্রেস। পাঞ্জাব লোক কংগ্রেসের প্রতীক প্রকাশিত হলো আজ হকি স্টিক। তারা আসন্ন নির্বাচনে লড়তে চলেছে এই প্রতীককে সামনে রেখেই। পাঞ্জাব লোক কংগ্রেস, যার নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, তার দলের প্রতীক প্রকাশ করা হলো টুইটের মাধ্যমে, টুইট বার্তার মাধ্যমে। সেই প্রতীক হকি স্টিক। জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। এরপর দেখুন 294, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।